রাজ্যের মন্ত্রী তখন রাজদরবারের কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিল। এই সময় একমাত্র আমাদের পুত্র রূপকুমার এই বিপদ থেকে রাজ্যকে বাঁচাতে পারে। ঠিক তখনই তার পথ আটকে দাঁড়ায় এক তান্ত্রিক। পিঠ থেকে ধনুক নামিয়ে তীর মারতে যাবে। এবার শুধু আমার কাজটা আমাকে করে যেতে হবে। বাবা, এই দাসী সব মিথ্যে কথা বলছে, তুমি ওর একটা কথাও বিশ্বাস করবে না। কে কার পরিণতি খারাপ করে এবার আমিই দেখিয়ে দিচ্ছি। ধনপুর রাজ্যের রাজার একমাত্র পুত্র রূপকুমার। যেমনই তার সাহসিকতা, ঠিক তেমনই তার দুরন্তপনা। বলতে গেলে গোটা রাজ্যের সকল অনিয়ম উচ্ছৃঙ্খল সে একাই দেখাশোনা করে রাখে। পুত্র রূপকুমার, তোমাকে নিয়ে আমি সত্যি গর্বিত। তুমি আছো বলেই আমি এত সহজে রাজ্য চালাতে পারছি। বাবা, আমাদের রাজ্যকে সুস্থির রাখার দায়িত্ব তো আমার। আমি সবসময় নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করি। আমি জানি পুত্র, এই কারণেই তো তোমাকে আমি এত পছন্দ করি। কিন্তু মা আমাকে নিয়ে বড় ভয় পায়। বড় বড় কাজগুলো করতে যাওয়ার আগে মা আমাকে বাধা দেয়। এ নিয়ে তুমি চিন্তা করো না রূপকুমার, মায়ের মন তো, তাই তোমাকে নিয়ে একটু ভয় হয়। বাবা, রাজ্য চালাতে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? রাজ্যের সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ রূপকুমার, তুমি যখন দায়িত্ব নিয়েছো তখন কি ঠিক না দেখে থাকতে পারে? রাজ্যের মন্ত্রী তখন রাজদরবারের কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ এক সেনা ছুটতে ছুটতে এসে তার পথ আটকে দাঁড়ায়। মহা সর্বনাশ হয়ে গেছে মন্ত্রীমশাই, ভয়ঙ্কর বিপদ ঘটে গেছে। কেন সেনা, কি হয়েছে? তুমি কোন বিপদের কথা বলছো? মন্ত্রীমশাই, রাজ্যের শেষ প্রান্তে যে বনটা আছে সেটা কিছু লোক দখল করতে আসছে। এখনই তাদের না আটকালে পরবর্তীতে তো সমস্যা হয়ে যাবে। এটা তো বেশ চিন্তার বিষয়। আমাদের রাজ্যের বন অন্য লোকেরা দখল করবে কেন? হ্যাঁ মন্ত্রীমশাই, এই কারণেই আমি আপনার কাছে ছুটে এসেছি। যত দ্রুত সম্ভব আপনি এর একটা ব্যবস্থা করুন। ঠিক আছে, তুমি তাহলে ফিরে যাও, আমি দেখছি কি করা যায়। মন্ত্রীর কথা শুনে সেনা চলে যায়। মন্ত্রী এবার বেশ একটু চিন্তায় পড়ে যায়। রাজ্যের সমস্ত সৈন্য তো উচ্চতর প্রশিক্ষণের জন্য পাশের রাজ্যে গিয়েছে, কিন্তু এই সময় এমন একটা বিপদ এলো। এখন এটা মোকাবিলা কিভাবে করব, এই নিয়ে মহারাজের সাথে আলোচনায় বসতে হবে। মন্ত্রী আর বাড়িতে না গিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে আবার যাত্রা করে। রাজবাড়িতে তখন রানী রূপকুমারকে খাবার খাইয়ে দিচ্ছে। মা, তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করো। আমি কি এখনো ছোট আছি নাকি? তারপরও তুমি যে কাজ করো তা তো বেশ বিপজ্জনক। এই নিয়ে আমার বড় ভয় হয়। তুমি আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবে না, আমার কোনো বিপদ হবে না। তারপরেও তুমি নিজের খেয়াল রেখে চলবে। তুমি আমাদের একমাত্র পুত্র, তোমার কিছু হয়ে গেলে আমরা তো আর বাঁচবো না। এদিকে মন্ত্রী রাজবাড়িতে এসে রাজাকে সব কথা খুলে বলেছে। সব শুনে রাজা বেশ চিন্তিত হয়ে পড়ে। তাহলে তো মস্ত বড় বিপদে পড়তে যাচ্ছি আমরা। রাজ্যের ভিতর বাইরের লোকের আগমন ঘটলে তা ভবিষ্যতে বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। হ্যাঁ মহারাজ, এই জন্যই তো সেনার মুখ থেকে কথাটা শোনার পরেই আমি আপনার কাছে ছুটে এসেছি। এখন কি করা যায় বলো তো মন্ত্রী? কি করব আমি কিছুই বুঝতে পারছি না মহারাজ। সেনারা তো সব পাশের রাজ্যে রয়েছে। এই সময় একমাত্র আমাদের পুত্র রূপকুমার এই বিপদ থেকে রাজ্যকে বাঁচাতে পারে। হ্যাঁ মহারাজ, রূপকুমারকে যদি ওই বনে পাঠানো যায় তাহলে হয়তো এই বিপদ থেকে আমরা এবং আমাদের রাজ্য রক্ষা পাবে। রাজার ডাকে রূপকুমার দরবারে এসে উপস্থিত হলো। সব শুনে সেও বেশ চিন্তিত হয়ে গেল। শেষে অনেক চিন্তা ভাবনা করে সে মহারাজের প্রস্তাবে রাজি হলো। বাবা, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। আমি ঠিক ওই লোকগুলোকে বন থেকে তাড়িয়ে রাজ্যকে নিরাপদ করব। ঠিক আছে, তাহলে পুত্র রূপকুমার, তুমি আর দেরি করো না, এখন ওই বনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো। হ্যাঁ আসুন রাজকুমার, আমি আপনার জন্য ঘোড়া তৈরি করে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পরে যুদ্ধের সাজ সেজে রাজকুমার একটা ঘোড়া ছুটিয়ে বনে রওনা করে। গভীর বনে সে তীরের বেগে ঘোড়া ছুটিয়ে চলতে থাকে। এই গভীর বনের কোথায় লোকগুলো আছে কিছু তো বুঝতে পারছি না। চারিদিকে কেবল ঘন ঘন বনানী, কোথাও তো কোনো মানুষ দেখতে পাচ্ছি না।
রূপকুমার ঘোড়া ছুটিয়ে আরো গভীরে চলে যায়। ঠিক তখনই তার পথ আটকে দাঁড়ায় এক তান্ত্রিক। কে আপনি তান্ত্রিক? আমার পথ আটকে দাঁড়িয়েছেন কেন? কারণ এখন সময় হয়েছে তোকে শেষ করে ফেলার। এসব কি বলছেন তান্ত্রিক? আমার পথ ছেড়ে দিন, আমাকে যেতে দিন। আমাকে আমার রাজ্য রক্ষা করতে হবে। কার হাত থেকে রাজ্যকে রক্ষা করতে যাচ্ছিস রূপকুমার? যাদেরকে তুই শত্রু ভেবেছিস তারা আমার মায়ায় তৈরি। তার মানে দুষ্টু তান্ত্রিক, তুই ধোঁকা দিয়ে আমাকে এই বনে নিয়ে এসেছিস? হ্যাঁ, আমি তোকে নিয়ে এসেছি। আমার ষড়যন্ত্র এবার সফল হবে। তোর ষড়যন্ত্র আমি সফল হতে দেব না দুষ্টু তান্ত্রিক। এই মুহূর্তে আমি তোকে শেষ করে ফেলবো। এই কথা বলে রূপকুমার ঘোড়ার পিঠ থেকে নেমে পড়ে। তারপর পিঠ থেকে ধনুক নামিয়ে তীর মারতে যাবে, ঠিক এই সময় তান্ত্রিক একটা আলোর গোলক ছুঁড়ে মারে রূপকুমারের দিকে। সাথে সাথে রূপকুমার একটা তোতা পাখিতে পরিণত হয়ে যায়। আমার ষড়যন্ত্র নষ্ট করে দেবে এমন শক্তি এখনো পর্যন্ত কারো হয়নি। এবার রূপকুমার এখানে তোতা পাখি হয়ে বন্দি থাকবে, আর আমি রূপকুমার হয়ে চলে যাব রাজ্যে। বলতে বলতে তান্ত্রিক রূপকুমারের রূপ ধারণ করে। তারপর ঘোড়ায় উঠে ঘোড়া ছুটিয়ে চলে যায় রাজ্যের উদ্দেশ্যে। এদিকে রাজপ্রাসাদে রাজা আর রানী রূপকুমারের জন্য দুশ্চিন্তা করছে। সে আপনি যাই বলেন না কেন মহারাজ, রূপকুমারকে এমন একটা বিপজ্জনক কাজে পাঠানো আপনার একদম ঠিক হয়নি। তুমি বৃথা চিন্তা করছো রানী। রূপকুমারের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। ও ঠিক বিপদ দূর করে ফিরে আসবে। জানি না মহারাজ, আমার যে রূপকুমারকে নিয়ে বড় ভয় হচ্ছে। ঠিক এই সময় এক সেনা এসে রাজা ও রানীর সামনে দাঁড়ায়। মহারাজের জয় হোক। মহারাজ রাজপুত্র রূপকুমার এইমাত্র রাজপ্রাসাদে ফিরে এসেছেন। দেখলে তো রানী, আমি বলেছিলাম না রূপকুমার সকল বিপদকে জয় করে ফিরে আসবে। দেখো, আমার কথাই সত্যি হলো। মহারাজ, আমরা রূপকুমারকে নিয়ে আসি। হ্যাঁ, চলো রানী। রাজা ও রানী রাজপ্রাসাদ থেকে বাইরে বের হয়ে আসে, আর রাজবাড়ির সামনে এসে দেখতে পায় ঘোড়া থেকে মাত্র নেমেছে রূপকুমার। আজ সত্যি তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে রূপকুমার। আমার অবর্তমানে এই রাজ্যে তোমার মতো একজন সাহসী রাজা পেতে যাচ্ছে। বাবা, আমি চাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই রাজ্যের রাজা করে দাও। কিন্তু কুমার, তুমি তো বলেছিলে এখনই তুমি এই রাজ্যের রাজদায়িত্ব নিতে চাও না। আগে কি বলেছি না বলেছি তা এখন তুলে আনো কেন? আমি আগামীকালকে এই রাজ্যের রাজা হতে চাই। পুত্র রূপকুমার, তুমি তোমার বাবার সাথে এমন ব্যবহার করছো কেন? আমাকে যত দ্রুত রাজা করে না দিলে এই ব্যবহার আরো খারাপ হতে থাকবে। ঠিক আছে পুত্র, আমি কালকেই তোমাকে রাজ্যের রাজা ঘোষণা করে দেব। তুমি অনেক পরিশ্রম করে এসেছো, এখন ঘরে চলো। রাজকুমার রূপী তান্ত্রিক তার ঘরে বিশ্রাম করছিল। এই সময় দাসী মিনতি তার জন্য খাবার নিয়ে আসলো। হঠাৎ অবাক করা কিছু দেখে সে দরজার আড়ালে বসে থাকে। একবার যখন এই রাজবাড়িতে বসতে পেরেছি, তখন এই রাজবাড়ির রাজ সিংহাসন দখল করে তবেই ছাড়বো। আর আমার প্রাণ ভোমরা তো ঠিক পদ্ম পাথরের নিচে সুরক্ষিত আছে, আর বনে রাজপুত্র রূপকুমার আছে তোতা পাখি হয়ে। এবার শুধু আমার কাজটা আমাকে করে যেতে হবে। সর্বনাশ! তার মানে আমরা যাকে রূপকুমার ভাবছি সে আসলে রাজপুত্র রূপকুমার নয়। এক দুষ্ট তান্ত্রিক রূপকুমারকে তোতা পাখি বানিয়ে তার রূপ ধরে চলে এসেছে। রে, দরজার আড়ালে কে? তান্ত্রিকের ভয়ঙ্কর হুঙ্কারে ভীষণ ভয় পেয়ে যায় দাসী মিনতি। সে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ক্ষমা করুন রাজকুমার, আমি আপনার জন্য জলখাবার নিয়ে এসেছিলাম। ঠিক আছে, জলখাবারগুলো ঘরে রেখে চলে যাও, আর কখনো দরজার কাছে আড়ি পেতে আমার কথা শোনার চেষ্টা করবি না। মিনতি ঘরের ভিতরে জলখাবারের থালা রেখে চলে যায়। কিন্তু সে আর এক মুহূর্ত রাজবাড়িতে থাকেনি, ছুটে চলে যায় বনের ভিতর। এই গভীর বনের ভিতর এখন কোথায় রাজপুত্র রূপকুমারকে খুঁজবো? হাতে যে সময় একদমই কম। কালকের আগে সব কাজ শেষ করতে না পারলে ওই রূপকুমার রূপী তান্ত্রিক রাজা হয়ে বসবে। দাসী মিনতি
তন্ন তন্ন করে রাজপুত্র রূপকুমারকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও পায় না। ঠিক এই সময় একটা তোতা পাখি এসে মিনতির হাতের ওপর বসে। দাসী মিনতি, আমি রাজপুত্র রূপকুমার। এক দুষ্টু তান্ত্রিক আমাকে তোতা পাখি বানিয়ে রেখেছে আর নিজে আমার রূপ ধরে রাজবাড়িতে চলে গিয়েছে। আমি সব জানি রাজকুমার, এই কারণেই আমি আপনাকে বাঁচাতে এসেছি। আমাকে বাঁচাতে হলে আগে ওই তান্ত্রিককে শেষ করতে হবে, কিন্তু কিভাবে ওই দুষ্টু তান্ত্রিক শেষ হবে এটা তো আমি জানি না। চিন্তা করবেন না রাজপুত্র, আমি দরজার আড়াল থেকে তান্ত্রিকের সব কথা শুনে ফেলেছি। তান্ত্রিক বলেছিল একটা পদ্ম পাথরের নিচে তার প্রাণভোমরা লুকিয়ে আছে, তাই আমাদেরকে ওই পদ্ম পাথর খুঁজে বের করতে হবে। তারপর ওই প্রাণভোমরাকে মেরে ফেলতে পারলেই তান্ত্রিকের মৃত্যু ঘটবে। তখন প্রায় বেলা গড়িয়ে গেছে। তোতার দাসী মিনতি সেই পদ্মপাতা খুঁজতে শুরু করে, কিন্তু ঘন গাছগাছালির ভেতরে তারা কোথাও খুঁজে পায় না। গোটা রাত তারা একইভাবে খোঁজ করে যায়। শেষে সকালবেলা ক্লান্ত হয়ে গাছের নিচে বসে পড়ে দাসী মিনতি। হবে না রাজপুত্র রূপকুমার, আমরা দুজন গত রাতে খোঁজ করলাম, কিন্তু কোথাও ওই পদ্ম পাথর দেখতে পাচ্ছি না। জানি না, হয়তো আমাদের হেরে যেতে হবে। সময় তো ক্রমে ফুরিয়ে আসছে। বাড়িতে নিশ্চয়ই দুষ্টুতান্ত্রিক রাজা হওয়ার কাজ শুরু করে দিয়েছে। এদিকে রাজবাড়িতে মহারাজ সবকিছু জোগাড় করে ফেলেছেন। রূপকুমার রূপী তান্ত্রিকের আনন্দ তখন দেখে কে। আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপর আমি এই রাজ্যের রাজা হয়ে বসবো। কেউ আমাকে এখান থেকে তাড়াতে পারবে না। বনের ভিতর হতাশ হয়ে বসে আছে তোতারূপী রূপকুমার আর দাসী মিনতি। ঠিক এই সময় সূর্যের আলো একটা ফুলে পড়ে চকচক করে ওঠে। সেদিকে তাকাতেই মিনতি দেখতে পায় পাথরের ওপর সুন্দর একটা পদ্ম ফুল ফুটে আছে। রাজপুত্র, ওই দেখুন, একটা পাথরের উপর পদ্ম ফুল। ওই তান্ত্রিক হয়তো এই পাথরের কথাই বলেছিল। তাহলে আর দেরি কেন, চলো তাড়াতাড়ি কাজ শুরু করে দিই। হাতে তো সময় নেই বললেই চলে। এদিকে মহারাজ তার সভাসদদের নিয়ে দরবারে বসেছেন। সামনে দাঁড়িয়ে আছে রূপকুমার রূপী তান্ত্রিক। কেন এত দেরি করছো বাবা? তাড়াতাড়ি আমাকে রাজ্যের রাজা করার কাজ শুরু করে দাও। দাঁড়ান মহারাজ, এক মুহূর্ত অপেক্ষা করুন। রূপকুমার রূপী তান্ত্রিক তাকিয়ে দেখতে পাই দাসী মিনতি হেঁটে রাজদরবারে ঢুকছে, তার সাথে একটা তোতা। কি হলো মিনতি? একটা শুভ কাজের সময় তুমি আমাকে থামালে কেন? মহারাজ, আপনার সামনে যে দাঁড়িয়ে আছে এ আপনার পুত্র রূপকুমার নয়। এ আমার পুত্র না। কি বলছো তুমি এসব দাসী মিনতি? বাবা, এই দাসী সব মিথ্যে কথা বলছে, তুমি ওর একটা কথাও বিশ্বাস করবে না। আমার কথা বিশ্বাস করতে হবে না। এবার দেখ দুষ্টুতান্ত্রিক, তোর কি হাল আমি করি। বলতে বলতে মিনতি তার হাত থেকে সেই ভোমরটা বের করে। ভোমরটাকে দেখে এই তান্ত্রিক ভয়ে কাঁপতে থাকে। ভোমরটাকে আমায় দিয়ে দে বলছি, তা না হলে কিন্তু তোর পরিণতি খুবই খারাপ হবে। কে কার পরিণতি খারাপ করে এবার আমিই দেখিয়ে দিচ্ছি। বলতে না বলতেই দুই হাতে পিষে ভোমরটাকে দাসী মিনতি মেরে ফেলে, আর সাথে সাথে তান্ত্রিক মাটিতে পড়ে লুটোপুটি খেতে খেতে তার আসল চেহারায় বেরিয়ে আসে। তারপর অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে করতে একসময় মারা যায়। তান্ত্রিক মারা যাওয়ার সাথে সাথে তোতাটা রূপকুমারে পরিণত হয়ে যায়। রাজপুত্র রূপকুমার, তুমি তোতাবাগী হয়েছিলে? হ্যাঁ বাবা, ওই দুষ্টু তান্ত্রিক আমাকে তোতা পাখি বানিয়ে নিজে আমার রূপ ধরে রাজবাড়িতে এসেছিল। আজ এই দাসী মিনতির কারণে আমি আমার আসল রূপ ফিরে পেলাম। দাসী মিনতির কাজে খুশি হয়ে মহারাজা রানীমা তাকে আরো ভালোভাবে রাজবাড়িতে থাকার সুযোগ করে দিল। তারপর আবার সবাই মিলেমিশে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করলো। আমাদের গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।